বাংলায় স্বাগত। সাম দাম দণ্ডভেদ, রাজনীতির সাম দাম দণ্ডভেদের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা কি টেনশনে আছেন? আশপাশে, বাড়িতে, পাড়া প্রতিবেশীতে মাঝে মধ্যেই রাত্রিবেলা বেরোতে বা বাড়ি ফিরতে ভয় করছে, গা ছমছম করছে, কারণ প্রচুর ভূত আছে। তো আজকাল প্রচুর ভূত পাড়া পাড়ে ঘুরে বেড়াচ্ছে। নির্বাচন কমিশন ভূত খুঁজে পাচ্ছে এবং তার জন্য সেই ভূত তাড়ানোর জন্য ওঝাও ডাকা হয়েছে এসআইআর। আর এবার পুজো মিটতে না মিটতেই সেই ওঝা চলেও আসবে। আজকে রাজনীতির সামদাম দণ্ডভেদে ময়ূক আমরা এই ভূত নিয়ে যেরকম কথা বলি মাঝে মধ্যেই, এবার আজকে একটু ওঝা নিয়েও কথা বলবো। কারণ দেবীপক্ষের মায়ের যেই মুহূর্তে মায়ের গমন হবে এবং তার পরপরই এসআইআর নামক ওঝার প্রবেশ হবে বঙ্গে। আর তারপর যাবতীয় ভূত যাদের জন্য রাত্রিবেলা আমরা ভয় পেয়ে যাই, মাঝে মাঝে পাড়া প্রতিবেশীর লোকজন ভয় পায় যে এত রাত্রিবেলা এই পাশের বাড়িতে কে এটা, সেই সমস্ত ভূতেদের জন্য এসআইআর ওঝা বন্দোবস্ত করে দেবে। আমি তো ওঝার থেকেও ওঝা একটা প্রিমিটিভ স্টাইল, একটা প্রাচীন পদ্ধতি। আমি তো বলবো এই যে ভাইরাসটা অনুপ্রবেশ, সেই ভাইরাসের জন্য সবচেয়ে ভালো এই মুহূর্তে অ্যান্টিভাইরাস বা যে জেনেরিক নেমের ওষুধটা বেরিয়েছে তার নাম এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অর্থাৎ এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা নিয়ে এই ওষুধ কিন্তু আগেও দেওয়া হয়েছে। মানে ধরে নিন একজন পেশেন্ট, সে 2002 সালে অপারেশন হয়েছে, তার 2002 সালে তার কোনো সমস্যা থাকলো না বেডে শোয়াতে, ঠিক 2002 সালে স্যালাইন দেওয়াতে তার কোনো সমস্যা থাকলো না। সে হঠাৎ করে বলছে 2025 সালে যে না, স্যালাইন দিলে আমার সমস্যা হবে, আমাকে দাঁড় করিয়ে অপারেশন করাতে হবে, আমি বেডেও শোবো না, আমাকে ছুরি ব্যবহার করা যাবে না, তীর ধনুক দিয়ে অপারেশন করতে হবে। সিরিয়াস এই জায়গাটা তৈরি হচ্ছে শুভ্রাংশুদা, যেখানে এসআইআর খুব সহজ একটা পদ্ধতি। সেই এসআইআরকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন এনআরসি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হতে দেবো না, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এখন সুর নরম করে বা কোনো একটা স্ট্র্যাটেজি, যেটা বিজেপির নেতারা বলছেন যে এসআইআর এর পরে, হ্যাঁ কিন্তু ইলেকশনের পরে, এবং এটার পেছনেও নাকি একটা স্ট্র্যাটেজি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে পরে বলবেন যে আমি তো চেয়েছিলাম এসআইআর হোক, দেখো তোমরাই তাড়াহুড়ো করলে এইসব ট্রেন জ্বলছে, বাস জ্বলছে, এত কিছু হচ্ছে, এগুলো তো হওয়ার কথা ছিল না তোমাদের অপদার্থতার জন্য। কি অসাধারণ স্ট্র্যাটেজি শুভ্রাংশুদা। এবং শুধু তাই নয়, বিভিন্ন সময়তে বয়ান বদল। প্রথমে এসআইআর কে আমরা বলি গুলিয়ে দেওয়া নিয়ে প্রতিদিন আলোচনা করি, এসআইআর কে গুলিয়ে দাও, এসআইআর কে এনআরসি সিএ সবকিছুর সঙ্গে গুলিয়ে দাও, কবিতা বেঁধে দাও, গন্ডগোল করে ফেলো। তারপর হচ্ছে ওপেন একটা থ্রেড যে দেখো এটা হয়ে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, মানুষ কিন্তু উত্তপ্ত হয়ে যাবে। তারপর যখন কোনোভাবে আটকানো যাচ্ছে না তখন বলছে হোক, তাহলে ইলেকশনের পরে হোক। আমি বুঝতে পারছি না যে এতই যখন সব রকম আটঘাট বেঁধেও কিছু আটকানো যাচ্ছে না, তারপরও তাহলে এটা নিয়ে মিথ্যাচার কেন? এক, আর দ্বিতীয়ত হচ্ছে, খবর পেয়েছো তুমি, তোমার কাছে তো খবর আরো বেশি বেশি করে আসছে, পাড়ায় পাড়ায় মানে জেলায় জেলায় নাকি সার্টিফিকেট বিলি শুরু হয়ে গেছে, মানে প্রিপারেশন শুরু হয়ে গেছে যে এসআইআর কেও কিভাবে ডচ করে এগোনো যাবে। এটা তো একটা অঙ্ক, এটা তো মানে যে কোনো খেলায় একটা মানে মুকুলরা একটা কথা বলেছিল, অনিল বিশ্বাসী একই কথা বলতো যে ভোট মানুষ দেয় কিন্তু ভোটটা করাতে হয়। এই ভোট যে করাতে হয়, ভোট করাটানোর মধ্যে এই যে ভুয়ো ভূত যাকে বলছে, তুমি যাকে বলছিলে ভূতের কথা, এই ভূতরা রয়েছে, ভূতরা রয়েছে, তারা ভোট দেয়। কিন্তু এটা তো তৃণমূল ভালো করেই জানে, এবং তৃণমূলের মানে সিপিএমের যে কলা কৌশলগুলো ছিল, সেই কলা কৌশলগুলো সিপিএমও যতটা পারেনি সেটাকে আরও ভালোভাবে তৃণমূল করছে। মানে বিজ্ঞান ক্রমশ উন্নত হয়, সমস্যা তৈরি হয়েছে, সেই জন্য ওই যে কোনো জায়গায় কোরামিন দেওয়া হয় না, লাস্টে একটা কোরামিন দিতে হয় বাঁচার জন্য, সেই জন্য 10 লক্ষ টাকা করে প্রতি বুথে দেওয়া হচ্ছে। যারা এই টাকাটা যাবে কোথায়, এটা আমার বোঝার ব্যাপার। এই ব্যাপারটাতে সমস্যা, কেন যেটা বলা হচ্ছে এই 10 লক্ষ টাকা যদি যে কাজগুলো হয়নি মানুষের কাজে ব্যবহার করা হয়, তবে হয়তো তৃণমূল মনে করছে ফল হবে। কিন্তু সেখানে সমস্যা যেটা হচ্ছে, তৃণমূলের যারা নেতা, যারা তৃণমূল স্তরের নেতা, তারা 10 লক্ষ টাকাটাকে কি মনে করছে, পুজোর আগে যেমন বোনাস হয় না, ভোটের আগে একটা তৃণমূলের দল তো এটা বোনাস দিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন আমার সব কাজ হয়ে গেছে। যদি সব কাজ হয়ে গিয়ে থাকে তাহলে সুতরাং এই যে টাকাটা আসছে প্রতিটা পাড়ায়, প্রতিটা বুথে, পুজোর বোনাসের মতন ভোটের বোনাস। বিজেপি তো খারাপ কথা বলছে, বিজেপি খোলাখুলি বলছে মদ খাওয়াবার টাকা দেওয়া হচ্ছে, একটু মদমুখ যেমন হয় না, মিষ্টি মুখের মতো, এটা মদমুখ। বাক্যগুলো সবকটাই অনুপম বলতে পারবে বিজেপির কথা, বিজেপির কথাগুলো বলছে, মদমুখ করাচ্ছে। বিধানসভায় রিপোর্টিংটা করে এবং তার পাশাপাশি বিধানসভা প্রচন্ড বাজিং ছিল।
আরেকটা জায়গা যেটা সেটা হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের ভেতরের গসিপ বা ফিসফাসটা কি অনুপম? দেখো বন্ধু, তোমরা এসআইআর নিয়ে কথা বলছো, আমি বলছি এসআইআর হওয়ার আগে একটা ভয়ঙ্কর ঝড় আসবে এবং পশ্চিমবাংলায় এই লেভেলের অশান্তি বা এই লেভেলের গন্ডগোল আগে হয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কি বলছিস, মানে ঝড়টা কিরকম? একদম তাই, কারণ আমার কাছে একেবারে স্পেসিফিক ইনফরমেশন আছে যে মিটিং দিল্লিতে 36 জন সিইওকে নিয়ে করা হয়েছে। সেই মিটিংয়ে এ রাজ্যের যিনি সিইও রয়েছেন তিনি কিন্তু একটা ইনফরমেশন ওখানে পাস করে এসেছেন। ইনফরমেশনটা হচ্ছে তিনি ওখানে স্পেসিফিক জানিয়ে এসেছেন, এবং আমার সোর্স যদি খুব ভুল না হয়, যে যারা বিএলও রয়েছেন তারা কাজ করতে গিয়ে সমস্যায় পড়বেন। এই ইনফরমেশনটা যখন একটা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে রয়েছে, তাহলে এই ইনফরমেশনটা রাজ্যের শীর্ষ আমলাদের কাছেও রয়েছে। ঠিক। ফলে যদি পশ্চিমবঙ্গে এসআইআর করতে হয়, সবার আগে এই অশান্তিটাকে আটকাতে হবে। এবার বিহার আর বাংলার মধ্যে ডিফারেন্স হচ্ছে, বিহারে যেটা হয়েছে, বিহার রাজ্য সরকার তারা অনেকটাই সহযোগিতা করেছে, কিন্তু বাংলা করবে না। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাওয়ার আগে ইন্টারাপ্ট করছি, বিহারে বিরোধীরা, এটাও বুঝতে হবে যেহেতু আজকের এই মঞ্চটা একদম কাটাছেড়ার মঞ্চ, বিহারের বিরোধীরা মুখে বিরোধিতা, ভদ্রভাবে গণতান্ত্রিকভাবে বিরোধিতা করলেও কেউ ট্রেন পোড়ায়নি, বাস পোড়ায়নি, আগুন জ্বালিয়ে দেয়নি, যেটা আমাদের নেচারে চলে এসছে এখন যেন বিরোধিতা। তাহলে এই ইনফরমেশন যাওয়ার পর তাহলে এর মানে এখন অ্যাডমিনিস্ট্রেশনকে, মানে আমি বলছি রাজ্য পুলিশকে নিরাপত্তা দিতে হবে। একজন বিএলওর কাজ কি? তিনি একটা বাড়িতে যাবেন, সেই বাড়িতে গিয়ে দেখবেন যে এই বাড়ির যে ভোটারটা জেনুইন ভোটার কিনা। তার জন্য সুপ্রিম কোর্টের গাইডলাইনে এক গুচ্ছ তার ডকুমেন্টস দিয়েছে, রাজ্য সরকারের তরফেও আধার কার্ড দেওয়া হয়েছে। সেইটা দেখানোর ক্ষেত্রে যেটা প্রবলেম হবে, আপনি আমার বাড়িতে এসে যখন আপনাকে চেস করবেন যে আপনি ভোটার কিনা, আপনি ডকুমেন্ট দেখান, সাপোর্টিং ডকুমেন্ট। সেই ভোটার যদি কোনো রাজনৈতিক দলের হয়, তুমি একবার চোখ বন্ধ করে ভাবো সেখানে ভিড় হবে কিনা, যে ওকে বার করে দেওয়ার চেষ্টা চলছে, ওর নামটা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা চলবে, ওকে ঘিরে ধরো। কাকে ঘিরে ধরবে? বিএলওকে ঘিরে। বিএলও তো সরকারি কর্মচারী। তাহলে এই সরকারি কর্মচারীকে নিরাপত্তা দেবে কে? রাজ্য সরকারের পুলিশ। রাজ্য সরকার এত পুলিশ দিতে পারবে? কোথায় পুলিশ? আমি বলছি এই গন্ডগোলটা প্রথমে আটকাতে হবে। এসআইআর তো অনেক পরে, নাম বাদ দেওয়া অনেক পরে, কার থাকবে কার থাকবে না সেটা পরে, কিন্তু যে গন্ডগোলের আশঙ্কা আমি করছি না, সিইও করছেন। সেটা কোথায় করছেন? দিল্লিতে 36 সিইওর কাছে তো পাওয়ার আছে, আসাম রাইফেলস বা সিআইএসএফ সিআরপিএফ চেয়ে নেওয়ার, 5 কোম্পানি সিআরপিএফ চেয়ে নিলেই কাজ মিটে গেল। আমরা এই অপেক্ষাটাই, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লজ্জাজনক হবে। এমনকি শামশেরগঞ্জ ধুলিয়ানে আমরা দেখেছি যে পুলিশের কি চূড়ান্ত নিষ্ক্রিয়তা, অপদার্থতা, 10 ঘন্টা ধরে ফোন করার পরও পুলিশের কোনো হদিশ পাওয়া যায়নি। তারা বলছে বিএসএফ ভগবান। এরকম জায়গা থেকে যদি সত্যি সত্যি এসআইআরটাকেও আধা সেনা কেন্দ্রীয় ফোর্স দিয়ে করাতে হয় শুভ্রাংশুদা, আমার মনে হয় যে এই সরকারের কাছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। ভোট তো পরের কথা, ভোটের আগে এসআইআরও পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে রেখে করাতে হচ্ছে। রাজ্যের পুলিশ যে নিরপেক্ষ, এটা তো কেউ বলছে না। এই সার্টিফিকেট কেউ দিয়েছে এখন অবধি? আমি একদম নাম না করে বলছি, যারা ইলেকশন কমিশনের যারা একেবারে টপ 3 জন অফিসার রয়েছেন, জ্ঞানেশ কুমার সহ, আমার কাছে আবারও বলছি, এটা আমি আগেও বলেছি, একদম টপ সোর্সেসের থেকে যে খবরটা, বিষয়টা এবার হয়ে গেছে কিন্তু কিছুটা ইগোর। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পলিটিক্সটা করে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বন্দুকের থেকে গুলিটা ছুড়ে ফেলেছেন, ওটা ফেরত দিতে পারছেন না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে এটা কিন্তু নেপাল বা ভুটান বা বাংলাদেশের ইলেকশন কমিশন নয়। এটা যদি একটা মাইলস্টোন বা ল্যান্ডমার্ক হয়ে যায় যে কোনো রাজ্যের কোনো নেতা বা নেত্রী এভাবে এসআইআর, যেটা একটা প্যান ইন্ডিয়া প্রসেস, সেটাকে আটকে দিতে পারে, তাহলে বকলমে সেই রাজ্যে অন্য অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। কাল যদি মণিপুরের সিইও বলে যে আরে দাদা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, যান আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে পারছেন না, আমাদের বলবেন। হিমন্ত বিশ্ব শর্মা যদি পরশুদিন তার চিফ সেক্রেটারি কারণে দূর ইলেকশন কমিশনারকে তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার মুখ্য সচিব মানে না। আবারও বলছি, আমি দর্শকদের একদম নির্দিষ্টভাবে কেন্দ্রীয় সূত্রের থেকে খবর, বিষয়টা একেবারে ভারত রাষ্ট্র নিজের ইগোতে নিয়ে ফেলেছে যে বাংলা কি ভারতের বাইরে, বাংলাতে এসআইআর করতে মানে আমাদের 5 জন এখানে বসে আছি দর্শক, তার মধ্যে থেকে নির্দিষ্টভাবে আমি একটা জিনিস নিয়ে পড়ে থাক, আমি মাইক লাগাবো না এই প্রোগ্রামে। আমি কি
সংস্থার ঊর্ধ্বে। এবং সেটা একটা ইস্যুতে নয়, বারবার সব ক্ষেত্রে এখানে আইন লাগু করতে দেব না, বাংলা কি ভারতের ঊর্ধ্বে? বিল মানবো না, ওয়াকফ বিল আমি করতে দেব না, এখানে আইন মানবো না, এখানে সিএ করতে দেব না। আরে যা খুশি তাই করা যায় নাকি? না, আমি বলছি এই যে আমরা আলোচনাটা করছি, এটা যখন সম্প্রচার হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য এর সাথে দেওয়া উচিত, যে যখন দিল্লিতে মিটিং হচ্ছেন, যখন উনি জানেন, ওনার চিফ সেক্রেটারি, ওনার হোম সেক্রেটারি, উনি নিজে জানেন যে দিল্লিতে একটা উচ্চ পর্যায়ে বৈঠক হচ্ছে। আমি নিজে দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাচ্ছেন, আমি প্রশ্নটা রেখেছিলাম এসআইআর নিয়ে, উনি আবার একই উত্তর দিয়েছেন, আমরা এসআইআর চাই না। ভাই যখন হবে তখন বলবো, এখন তো হয়নি। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। আমি এবার আসছি এলিনা। কি কি জিনিস এই ধরনের বিভিন্ন জায়গাতে ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, বিভিন্ন জায়গাতে একদম অন গ্রাউন্ড রিপোর্টিং করার সময় কি দেখছিস? তো একেবারে স্বর্ণালী দি, অনুপম দা কিছুক্ষণ আগে বললেন যে এই যে এসআইআর, সেই এসআইআর নিয়ে বিরাট বড় একটা ঝড় আসতে চলেছে, এটা কিন্তু আমাদের মনের মধ্যেও কোথাও রয়েছে। কারণ আমি লাস্ট যখন একটা বড় অ্যাসাইনমেন্টে তোমরা আমাকে পাঠিয়েছিলে, আমার মনে আছে আমি গেছিলাম শামশেরগঞ্জে, ধুলিয়ান, সুতি, মুর্শিদাবাদের যে বিস্তীর্ণ জায়গায় যে অশান্তিটা হয়েছিল, তখন সেখানকার মানুষ রীতিমতো ভয়ে আতঙ্কে তারা বারবার করে প্রশ্ন করছিলেন যে আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দেওয়া হোক, আমরা বিএসএফ চাই, আমরা ভগবানকে চাই, আমরা এখানে বাঁচতে পারছি না। এবং চোখের সামনে আমরা দেখেছিলাম, আমি নিজে গিয়ে ওখানে দেখেছি যে দোকান ভাঙচুর করে দেওয়া হয়েছে, তারা মাথায় হাত দিয়ে রীতিমতো কাঁদছে, সেই মানুষগুলোর কি অসহায় অবস্থা। এবং কোথাও গিয়ে এই যে 30শে সেপ্টেম্বর ডেডলাইনটা দিয়ে দেওয়া হয়েছে, এই ডেডলাইনের পরে অক্টোবরের মধ্যে যদি এসআইআর কমপ্লিট হয় বা বিজ্ঞপ্তি জারি করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই মুর্শিদাবাদ থেকে শুরু করে, আমি আরো একটা নাম বলবো, আসানসোলের সালানপুর, জাস্ট কয়েকদিন আগের ঘটনা, সালানপুরে আবর্জনার স্তূপে কয়েকটা ভুয়ো ভোটার কার্ড ধরা পড়লো, পরপর ভোটার কার্ডগুলো পড়ে রয়েছে। কোথা থেকে আসছে এত ভোটার কার্ড? কথা বলছি, আসানসোলের সালানপুরে যেখানে ধরা পড়েছে যে ভোটার কার্ডগুলো ছিল, সেগুলো ছিল চিত্তরঞ্জনের, যে চিত্তরঞ্জনে আমার বাড়ি, একদমই তাই। আর এই চিত্তরঞ্জনটা হচ্ছে বারাবণী বিধানসভা। বারাবণী বিধানসভা মানে ওটা হচ্ছে তৃণমূলের, ওটা পুরোটা তৃণমূলের। ওখানে কিন্তু তৃণমূল বারবার বহু ভোটে চিত্তরঞ্জন থেকে জিতেছে। দমদমের শেঠ বাগান কয়েকদিন আগের ঘটনা, সেখানেও ভুয়ো ভোটার, ভুতুরে ভোটারের হদিশ। তাহলে এসআইআর হওয়ার আগে জায়গায় জায়গায় কিভাবে ধরা পড়ছে, তার মানে বলা যেতে পারে কোথাও গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। তোমাকে বলি যে তুই শামশেরগঞ্জ ধুলিয়ানের থেকে শুরু করলি, তো ওখানে পাঠানো হয়েছিল তোকে, কোথাও কি সেখানেও এই ধরনের বক্তব্যগুলো কিছু কিছু আমাদের কাছে এসেছিল? ওখানকার মানুষজন অনেকে বলেছিলেন সেই সময়তে যে যেভাবে কোথাও প্ল্যান করে ভাবনা চিন্তা করে ওখানে আগুন জ্বালানো হয়, সেখানে কিন্তু অনেক এমনও চেহারা মুখ দেখা গিয়েছিল যারা আসলে ওখানকার বাসিন্দা নয়, একদম তারা কোথাকার, কোথা থেকে এসছে, কোন বাড়ির ছেলে আইডেন্টিফাই করা যাচ্ছে না। এখান থেকে আমার মনে পড়ে, আমি যখন গেলাম, আমি শামশেরগঞ্জে গেছিলাম, একজন বয়স্ক ভদ্রলোক, তার আমি বাইটও করিয়েছিলাম, তার প্রতিক্রিয়া নিয়েছিলাম। তার দোকানটাকে সে এরকমভাবে আগলে ধরে সে কাঁদছে, মানে সেই কান্নাটা, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদের। জীবন ঘোষ, একদম, মানে তার বয়স হয়ে গিয়েছে। তাকে আবার তোরা জিজ্ঞাসা করলি যে আপনি এখান থেকে আবার কোথায় চলে যাবেন, আপনারা তো বাংলাদেশ থেকে এখানে এসেছেন, বলছে যাব এবার ঝাড়খণ্ডে চলে যাব। কোথা থেকে এলো তারা, কাদের প্ররোচনায় এলো? এবং ওই মানুষগুলো যারা ওখানে দোকান আগলে, কেউ বাড়ি আগলে বসে রয়েছে, আমরা বাড়ি দেখছি, আমি রিপোর্টিং করতে যাচ্ছি, আমি বাড়িতে দেখছি জানলাগুলো পরপর ভাঙা, দোতলা বাড়িগুলো ভাঙা, মানে সাংঘাতিক পরিস্থিতি। একটা জানলা তো কিছুই নাই সেই সময়তে, পুরো মানে বাড়ি ঘর আলমারি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবং এটা কিন্তু স্বর্ণালী, মানে একদম মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছিল, যেগুলো বললে আবার ভয় লাগে আমার, সরকারি প্রেমপত্র আবার না চলে আসে, কিন্তু এই মুর্শিদাবাদের জীবন ঘোষরা আর 46 সালে 71 সালের জীবন ঘোষরার গল্পগুলো কিন্তু একই। রায় পরিবারের, তথাগত রায়, সৌগত রায়ের পরিবারের গল্পগুলোও কিন্তু এক। শুনবো, কিন্তু তার আগে একটা কথা বলি যে এই জীবন ঘোষরা, অনুপম এখানে রয়েছেন, এরা কিন্তু অন ক্যামেরা বলেছিল, অনুপম তোর মনে আছে, যে আমরা তৃণমূল কংগ্রেসই করে এসেছি, নিজের বাড়ির একটা অংশ পার্টি অফিস করার জন্য ছেড়ে দিয়েছি, আজকে বুঝতে পারি ভুল করেছি। আর আমরাই তৈরি করলাম, বিনা পয়সায় ঘর দিয়েছি আমি গরুহাটে এই পার্টি অফিস করতে টিএমসির, তাতে আমরা 10-12 জন ওই টিএমসি অফিসে কোনোদিন ভাড়া নেয়নি, কোনো মাসে দিয়েছে, কোনো মাসে দেয়নি, তাও আমি বলছি থাক এখানে টিএমসি অফিস। এটা আর জ্ঞান নাই, এটা বুদ্ধি ভ্যাস্ট হয়ে গেছে। মানে আমি বলছি জীবন ঘোষরা যখন মার খাচ্ছে, তখন আমার একটা কথা মনে পড়ছে, এরা সেফ জোনে নেই।
এদেরকে নিরাপত্তা দেয় না পুলিশ, পুলিশ ডাকলে আসে না আসে। কিন্তু যারা সেফ জোনে রয়েছে তারা বিধানসভার ভেতরে মার খাচ্ছে, ঠিক, ধাক্কা মেরে বার করে দেওয়া হচ্ছে। আর নজিরবিহীন ঘটনা, 5 জন একদিনে সাসপেন্ড হয়ে যাচ্ছে, যেখানে সব থেকে বেশি নিরাপত্তা দেওয়ার কথা। আমার তো দেখে মনে হচ্ছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, পাট করে উইকেট পড়ছে। হ্যাঁ, মানে 5টা উইকেট, 5টা বল 5টা উইকেট। আমি অধিবেশন কক্ষের মধ্যে শুধু সাসপেনশন বলছি, বার করে দাও। আরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন একে সাসপেন্ড করে দাও। আমি বলছি তাহলে বিধানসভায় বিরোধী যদি না থাকে তাহলে আলোচনাটা কে শুনবে? ঠিক। ভয়াবহ। আমাদের এই দ্বিতীয় অংশে এই জায়গা থেকে শেষ করব ময়ূক একদম, এবং পার্ট 2 তে যাব। কিছুক্ষণ আগে তুমি বলছিলে রায় পরিবার আর ঘোষ পরিবারদের গল্পটা সেম একদম। 46-এ ছিল, 47-এ ছিল, 71-এ ছিল। বাঙাল, যদিও এই বাঙাল নামা আসলে কতটা আমরা পড়তে পেরেছি এটা কিন্তু জানতে হবে শুভ্রাংশুদা। তথাগত রায় প্রাক্তন রাজ্যপাল দীর্ঘদিন ধরে উদ্বাস্তু আন্দোলন নিয়ে লড়াইটা করছেন, যদিও উদ্বাস্তু আন্দোলন মানেই বকলমে আমরা ভেবে নিই বামপন্থীরা লড়াইটা করছেন, না, একজন ডানপন্থীও 30 বছর ধরে এই লড়াইটা করছেন। তথাগত রায়কে স্বাগত জানাচ্ছি রিপাবলিকের স্টুডিওতে। এই অনুষ্ঠানে প্রথমবার প্রাক্তন রাজ্যপাল একটা রিপাবলিকের ড্রয়িং রুমে আড্ডা মারতে এসছে, কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে, যার মধ্যে থেকে একটা ফেভারিট টপিক আছে যেটা নিয়ে এসআইআর করাটা অত্যন্ত প্রয়োজন, অনুপ্রবেশ, এবং তার পাশাপাশি যা ছিল আমাগো দেশ, আপনার বইও আছে যা ছিল আমার দেশ। কি মনে হচ্ছে এসআইআরটা কি মানে মানে কেন এরকম এত ডেসপারেট হয়ে গেছে কেন বিজেপি এসআইআরটা করার জন্য? বিজেপি কোথায় ডেসপারেট হয়েছে? হয়েছে তো নির্বাচন কমিশন, এবং বিজেপি চালায় বলছে। হ্যাঁ, বিজেপি চালায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই। মমতা বন্দ্যোপাধ্যায় তো কত কিছু বলেছেন, এবং এপাং ওপাং ঝপাঙে এ কথাও বলেছেন, আমরা সবাই ড্যাং ড্যাঙেও তো বলেছেন। সব কথা কি সিরিয়াসলি নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? সেরকম কোনো দাসখত আমরা দিইনি, আমাদের রাজ্যবাসী দেয়নি। এবং নির্বাচন কমিশনের যে এসআইআর করার কথা, এটাও নতুন কিছু নয়। শেষ বোধহয় 2005 না 2006 সালে, 2002তে একবার এরকম এসআইআর করা হয়েছিল। তখন সিপিএম ক্ষমতায় ছিল, তারা তো বেশি চেঁচামেচি কিছু করেনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় চেঁচামেচি করছেন, তার মূল কারণ তুমিও জানো আমিও জানি, যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা ঢুকে বসে আছে এবং যাদেরকে চোরা পথে বা জালিয়াতি করে নানা রকম দলিল দস্তাবেজ ধরিয়ে দেওয়া হয়েছে, তাদের ওটা হবে, যাচাই হবে, এবং যাচাই হয়ে বেশ কিছু বাদ যাবে। যারা বাদ যাবে তারা সবাই মমতার ভোটার। এই ভয়ে মমতা দিশেহারা হয়ে গেছে। আপনাদের বাড়ি কোথায় ছিল, মানে কোন জেলায় ছিল? আমাদের বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া বলে একটা জায়গা। জামাতিদের জন্য বিখ্যাত। কিসের জন্য? জামাতিদের হেডকোয়ার্টার প্রায়। হ্যাঁ, জামাতি ইদানিং খুব হয়েছে, জামাতিদের নাম হয়েছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শুধু জামাতির নয়, ব্রাহ্মণবাড়িয়া অন্য অনেক বিখ্যাত লোক জন্মেছেন, যেমন আলাউদ্দিন খান। হ্যাঁ, আলাউদ্দিন খান ভারতের মার্গ সংগীতের একজন গুরু বলা যায়। এই যে একটা বিশেষ অনুষ্ঠানে আপনি এসেছেন, এটাকে আমরা বলি রাজনীতির সাম দাম দণ্ডভেদ, অর্থাৎ সবকিছু প্রয়োগ করা, কিভাবে রাজনীতি এগিয়ে নিয়ে যাচ্ছে যা দেখছি প্রত্যেক মুহূর্তে আমরা, সেটা নিয়ে আমরা আলোচনা করি। একটা জিনিস নিয়ে আপনি বারবার সরব হন, এই ডেমোগ্রাফি। এর আগেও আপনি বলেছেন, পরেও বলেছেন, বিভিন্ন সময় সরব হয়েছেন, এবং বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে কেন্দ্রের শাসক দলের থেকেও আপনার সুর আরও বেশি তীক্ষ্ণ করা, যে আপনি স্ট্রেট সোজা ভাষায় বলেছেন যে কোথায় কোথায় জল ঢুকেছে এবং জল মিশে গেছে, সেটা আজকে বলে না, বহু পুরনো, বাম আমল থেকেই হচ্ছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আপনি নর্থ ইস্টটাও খুব ভালো করে চেনেন। এই অনুপ্রবেশ, তার জন্য এখন আমরা খুব লাফালাফি করছি, এখন অনেকে জানতে পারছি, এখন এসআইআর হওয়ার আগে, কিন্তু দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে, সুদীর্ঘ বছর ধরে হয়ে আসছে। সত্যি মনে হচ্ছে যে এবার ডেমোগ্রাফি একটা বড় থ্রেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, ডেমোগ্রাফি বদলাতে? ডেমোগ্রাফি অনেকদিন ধরেই একটা বড় থ্রেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। বস্তুত এই জিনিসটা আরম্ভ হয়েছিল বা প্রথম শনাক্ত করা গিয়েছিল 1980-র দশকে। আচ্ছা। এবং সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কিছু কার্যকর্তা তারা মনে করেছিলেন যে ব্যাপারটা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের
মনোযোগ আকর্ষণ করা দরকার, সেই জন্য তারা এসে জ্যোতি বসুর সঙ্গে দেখা করেছিলেন এবং বলেছিলেন যে আপনার রাজ্যে এই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ হচ্ছে, এর ফল খুব ভয়াবহ হতে পারে, আপনি একটুখানি এটার একটা ব্যবস্থা করুন। জ্যোতিবাবু খুব অসহ্য নাটুকেপনা করে, যেটা একেবারেই বয়সোচিত ছিল না, নাটুকেপনা করে টেবিলের নিচে চেয়ারের নিচে দেখে না, কই আমি তো কোনো অনুপ্রবেশকারী দেখতে পাচ্ছি না। তখন তারা নমস্কার করে বলে যে দেখুন আপনার নাটক দেখতে আমরা এখানে আসিনি, আমাদের সময়ের দাম আছে, ওরা চলি, নমস্কার। এরপরে সেই সময় বা তার অল্প কিছুদিন পরে পশ্চিমবাংলার যে রাজ্যপাল ছিলেন টিভি রাজেশ্বর বলে একজন, এই টিভি রাজেশ্বর কিন্তু আগে গোয়েন্দা দপ্তরের প্রধান ছিলেন, আইবির প্রধান ছিলেন, এবং এই টিভি রাজেশ্বর রাজ্যপালের দায়িত্ব থেকে অব্যাহতি পাবার পরে এই জিনিসটা মানুষের নজরে আনেন। এবং তো টিভি রাজেশ্বর তো কোনো রাজনৈতিক লোক ছিলেন না, তিনি নেহাতি গোয়েন্দা ছিলেন এবং তারপরে উনি রাজ্যপাল হয়েছিলেন। তো এরপরে 90-এর দশকটা যেহেতু কেন্দ্রীয় স্তরে একটা খুব টালমাটালের সময় ছিল, সেই জন্য ব্যাপারটা খুব পায়নি। কিন্তু 99 সালে যখন এনডিএর সরকার প্রথম ক্ষমতায় আসে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বে, সেই সময় এর প্রতি নজর দেওয়া হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এর প্রতি বিশেষ করে নজর দেওয়া হয় এবং তখনই প্রথম সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেওয়া হবে। তার আগে সীমান্তে কিচ্ছু ছিল না, একেবারে ফাঁকা। এই সীমান্তগুলো কোনো কাঁটাতার ছিল না, একদম কিচ্ছু 90 দশক অবধি কোনো কিছু ছিল না। আমি গেছি বয়ডা বলে একটা জায়গায়, এই বনগাঁর কাছে, তখন সীমান্ত বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হতো। বয়ডা বলে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একটা মহিলাদের বিক্ষোভ হচ্ছিল, বিএসএফ এর সাথে মহিলাদের খুব গন্ডগোল হয়েছে। তো আমি সেই বিএসএফ এর কর্তার সাথে গিয়ে দেখা করলাম, বললাম এদের কেন বাধা দিচ্ছে। বিএসএফ এর যিনি অফিসার ছিলেন তিনি একটা খুব বিচিত্র কথা বললেন, ये कोई बात है सर कि आप फॉरेन कंट्री में टट्टी करने जाएंगे। তো এইরকম ব্যাপার ছিল আর কি। তো সেইটা মানে কাঁটাতার দেওয়াটা তারপরে আরম্ভ হয় এবং কাঁটাতার দেওয়ার পথে যত রকম সম্ভব বাধা সৃষ্টি করা হয়, সিপিএম এর আমলে আর তৃণমূলের আমলে তো অনেক বেশি। এইটা আপনি কোন সালের কথা বলছেন যখন আপনি যে কাঁটাতারের, মানে আমি বয়ডায় গিয়েছিলাম, যতদূর মনে পড়ে সেটা 95 কি 96 সালে। মানে সবকিছুর প্রতীক্ষিত সিপিএম, মানে এই যে কাঁটাতার দিয়ে লোক যাতায়াত। দেখো, আমি তো মমতাকে বলি সিপিএম এর মেধাবী ছাত্রী, উনি নিশ্চয়ই মনে এঁচে নিয়েছেন যে সিপিএম যদি এই মেথডে 34 বছর ক্ষমতায় থাকতে পারে, তাহলে আমিই বা পারবো না কেন? আমি ওদের নকল করি, আমি আর একটু তীব্রভাবে নকল করি, এবং সেটা করছেন উনি। তো এই কাঁটাতার কিন্তু সিপিএম এর একটা ব্যাপার ছিল, সিপিএম একটু রেখে ডেকে করতো। হ্যাঁ, একটু রেখে ডেকে বলতে কিরকম? হ্যাঁ, রেখে ডেকে বলতে কিরকম? রেখে ডেকে বলতে কিরকম? সিপিএম অসম্ভব খুন খারাপি করতো। আপনি কেস স্টাডি দিতে ভালোবাসেন, একটা কেস স্টাডি দিয়ে বলুন না। ধরুন এই যে রিগিং, সেই রিগিং এর ক্ষেত্রে সিপিএম কি করতো? আমি একটা কেস স্টাডি দিচ্ছি আর কি, বলছি যে হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, এই তিনটে জেলার যে সংযোগস্থল ছিল, এই জায়গাটা সে সময় একদম মুক্তাঞ্চল ছিল এবং সেখানে সিপিএম ছাড়া আর কারোর নামই শোনা যেত না, আর কোনো পার্টির কোনো নামগন্ধ ছিল না। আমি একবার আডবাণীজিকে নিয়ে ওখানে সভা করতে গিয়েছিলাম এবং দেখেছিলাম 10-12 জন লোক এসছে, আডবাণীজির সভায়, বুঝতেই পারো। তো সেখানে একজন লোক ছিল, তার নাম ছিল তপন পাত্র, নামটা আমার মনে আছে। তাকে এমনি লোকেরা কোনো কারণে ল্যাড়কা পাত্র বলতো। সেই তপন পাত্র একজনের মুন্ডু নিয়ে ফুটবল খেলেছিল, তাকে কেটে ফেলা হয়েছিল। কিন্তু এই ব্যাপারটা সিপিএম কিছুতেই শহরে করতো না, কলকাতা শহরের ধারে কাছে কখনো করতো না। একটা করেছিল 1982 সালে, সেই আনন্দমার্গী খুন। তারপর থেকে সিপিএম বুঝে গেছিল যে কলকাতায় করলে পরে মিডিয়া স্পটলাইট আছে, আর রিগিং তো যা সিপিএম যা করতো, সে তো যে রিগিং সিপিএম 4-5 স্টেপে রিগিং করতো। রাজ্য সরকারের কর্মচারীদের সবাই, মানে তার মধ্যে সিংহভাগ জোর করে কোঅর্ডিনেশন কমিটি বলে একটা সংস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল।
তাদের একটা কাগজ ছিল, তার নাম ছিল সংগ্রামী হাতিয়ার। আচ্ছা, সেই সংগ্রামী হাতিয়ারে খুব পরিষ্কার করে বলা হতো কি তোমাদের করতে হবে, বামফ্রন্ট সরকারকে চোখের মনির মতন লক্ষ্য করতে হবে। ভেবে দেখো ওটা বলা হচ্ছে কাকে? সরকারি কর্মচারীদের বলা হচ্ছে যে বামফ্রন্ট সরকারকে চোখের মনির মতো রক্ষা করতে হবে। তো তারা সেই চোখের মনির মতন রক্ষা করতো স্বাভাবিকভাবে। সেটা এর প্রথমে ইলেকট্রাল রোল তৈরির সময় করতো, তারপরে ওই বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন করতো, এই সমস্ত করতো, সেই সময় করতো, ভোটের দিন করতো, ভোট গোনার সময় করতো, এই আগাগোড়া করতো। হ্যাঁ, এরকম নানাভাবে। আপনি যেটা বলছেন যদি সত্যি মানে সেই সময়তেও এত সোশ্যাল মিডিয়া থাকতো, মানে আপনি তো সোশ্যাল মিডিয়াতেও খুব 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 সাবলীল, আপনি লেখালেখি করেন, সেগুলো ভয়ঙ্কর ভাইরাল হয়। তো সেই সময় যদি বামফ্রন্টের আমলে সোশ্যাল মিডিয়া থাকতো, এত ক্যামেরা থাকতো, মোবাইল হাতে হাতে মোবাইল ঘুরে বেড়াতো, তাহলে কি হতো বলুন তো? তাহলে তো তাহলে হতো বামফ্রন্ট খুব বিপদে পড়তো। শেষ পর্যন্ত বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হতো কিনা জানি না, কারণ সে সময় বিরোধী দল বলতে ছিল কংগ্রেস, যারা একটা নির্বীর্য দল, মাঝে মাঝে রাস্তায় নেমে করতো, জয় হিন্দ, বন্দে মাতরম ইত্যাদি করতো, করে আবার সুর করে কংগ্রেস অফিসে ঢুকে যেত। সাঁইবাড়ির ঘটনা 1970 সালের মার্চ মাসে, আনন্দমার্গী খুন 1982 সালের 30শে এপ্রিল আনন্দমার্গী খুন। এই জায়গাতে মানে এই সিপিএম তৃণমূল নিয়ে আমরা যখন কথা বলছি, আপনার মানে অনেকেই জানেন অনেকেই জানে না, যেটা দিয়ে একদম শুরু করলাম, যা ছিল আমার দেশ, সেটা নিয়ে ডকুমেন্টারিও বানানো হচ্ছে, এবং আমরা বেঙ্গল ফাইলস নিয়ে হয়তো কথা বলছি, কিন্তু যা ছিল আমার দেশ বইটিতে যা আছে, আমার মনে হয় প্রত্যেক বাঙালি, আমাদের প্রজন্মের যারা, তাদের পড়া উচিত। এটা কি সত্যি না আমাদের দাদু ঠাকুরমা একটু বেশি বেশি গল্প বলতে ভালোবাসতেন? উদ্বাস্তু বাঙালিদের সাথে 1946-এ হোক বা 47-এ হোক, নোয়াখালীতে হোক বা 71-এ কলকাতায় আসা এবং রিফিউজি ক্যাম্পে থাকা এবং অবর্ণনীয় যে অত্যাচারের কথা বলা হয়, এটা কি সত্যি না অ্যাকচুয়ালি এটার মধ্যে একটা পলিটিক্যাল কালার মিশিয়ে এখন প্রেজেন্ট করা হয়? বাঙালি হিন্দুদের সাথে হয়তো এত ভয়ঙ্কর কিছু হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে দাদু ঠাকুমারা কিছুই বলেননি। কেন? এবং কেন বলেননি এটার একটা ইতিহাসটা খুব বিচিত্র। এটা একটা ভালো পয়েন্ট, দাদু ঠাকুমা অ্যাকচুয়ালি কিছু শেয়ার করেনি, কিছুই বলেননি, শেয়ার করেননি। এটার একটা ইতিহাস খুব বিচিত্র। তপন রায়চৌধুরীর নাম নিশ্চয়ই শুনেছো, অক্সফোর্ডের ডন ছিলেন, বিশাল ঐতিহাসিক, বাঙাল নামা লিখেছিলেন। তো তপন রায়চৌধুরী সেই দেশে যখন বাঙাল নামা সিরিয়ালাইজ হচ্ছিল, ধারাবাহিকভাবে বেরোচ্ছিল, সেই সময় দেশের আমি তার একটা প্রতিবাদ লিখেছিলাম। তো প্রতিবাদ লিখতে তখন দেশের এডিটর ছিলেন হর্ষ দত্ত। তো তখন আমি প্রতিবাদ লিখতে তপন রায়চৌধুরী আমাকে প্রতিবাদের একটা কাউন্টার লিখলেন, তাতে আমাকে ছুঁচো টুঁচো এসব বললেন আর কি। তারপরে আমি হর্ষ দত্তকে বললাম যে ওর সাথে আমার একটু দেখা হতে পারে। তো হর্ষ বললেন যে যদি আপনাকে মারে। তা আমি বললাম যে শুনেছি ওর 80-র ওপর বয়স, উনি মারলে আর কতটাই লাগবে, অতএব একটু দেখুন না। তারপরে হর্ষ খুব আশ্চর্য হয়ে আমাকে ফোন করলেন, বললেন যে এরকম উনি শুধু ব্যাপারটাকে খুব স্বাগত করেছেন তা নয়, উনি আপনাকে বাড়িতে ব্রেকফাস্ট খেতে নেমন্তন্ন করেছেন। তখন আমি বললাম যে এই যে এত বড় একটা নরমেধ যজ্ঞ হলো পূর্ব পাকিস্তানে এবং তারপরে বাংলাদেশে, 1947 সাল থেকে হিন্দুদের এইভাবে মানে কচু কাটা করা হলো, এটা সবাই ভুলে গেল কি করে, বা এটা সবাই চেপে রাখলো কি করে? উনি একটু ভাবলেন, ভেবে বললেন যে দেখো এটা কিন্তু এখন এটা রাষ্ট্র করো না। এখন এই কথাটা বলেছিলেন, এখন রাষ্ট্র করো না। এখন আমি বলতে পারি কারণ উনি বহুদিন গত। উনি বলেছিলেন, হু ওয়ান্টস টু সে দ্যাট হিজ মাদার ওয়াজ রেপড ইন ফ্রন্ট অফ হিজ আইজ। 1950 সালে যে পাইকারি রেটে হিন্দু হত্যা হয়েছিল, সেই হিন্দু হত্যার ঘটনা প্রায় পৃথিবী জানেই না। সামনে এসছে সমস্ত 71 থেকে সামনে এসছে, কিন্তু 47-এ দেশভাগের পর যখন পূর্ব পাকিস্তান হলো, তারপর থেকে শুরু করে 48, 49, 50, 51, 52 যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, যার জন্য অনেকেই চলে এসেছিলেন, পূর্ব পাকিস্তানের সময় থেকেই চলে এসেছিলেন, সেইটা কিন্তু অদ্ভুত রকম ভাবে কোথাও কোনো কিছু তার উল্লেখ নেই কোথাও। 50 সালে যে দাঙ্গা নয়,
পোগ্রাম বলে ইংরেজিতে, POGROM, প্রোগ্রাম নয়, পোগ্রাম। এই পোগ্রামটা হচ্ছে গিয়ে মানে যত হিন্দুদের যজ্ঞ হয়েছে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে, তার মধ্যে সম্ভবত 71-এর চেয়েও খারাপ, 71-এর চেয়েও খারাপ। এবং সেই সময়ে যেসব ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো প্রায় কিছুই লিপিবদ্ধ হয়নি, কিন্তু তবু কিছু সামান্য কিছু লিপিবদ্ধ হয়েছে। তো সেই যেগুলো লিপিবদ্ধ হয়েছে তার মধ্যে একটা বলি। একটা হচ্ছে গিয়ে নোয়াখালীর এক ভদ্রলোক, তিনি পরে কলকাতা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হয়েছিলেন, কিছু একটা সিংহ, তার পদবিটা সিংহ, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো উনি একটা বই লিখেছিলেন নোয়াখালীর মাটি ও মানুষ বলে। 46 সালের ঘটনা সম্বন্ধে কিন্তু কিছু লেখা হয়েছিল, তার মধ্যে নির্মল কুমার বসুর লেখা ছিল 46-এর ডায়েরি, তারপরে অশোকা গুপ্তের লেখা ছিল নোয়াখালীর দুর্যোগের দিনে। এইসব বইগুলো পাবলিসিটি পায়নি, যথেষ্ট প্রচার পায়নি, সেই জন্য আমার মতো কিছু এইসব গ্রন্থ কিট ছাড়া এই বইগুলোর কেউ খবর রাখে না। রাজেন্দ্রলাল রায়চৌধুরী বলে একজন জমিদারের গলা কেটে সেই মানে নির্যাতনের যে প্রক্রিয়াটা হয়েছিল, তার নেতা ছিল গোলাম সারোয়ার বলে একজন, এবং সেই গোলাম সারোয়ার বলেছিল যে রাজেন্দ্রলাল রায়চৌধুরীর গলা কেটে নিয়ে এসো। তো তাকে গলাটা কেটে একটা ডেকচিতে করে তার সামনে রাখা হয়েছিল। তার কর্তৃত্ব মুন্ডটা ভৌগোলিকভাবে কোন জায়গার কথা বলছেন সেটা একটু দর্শকদের বলুন। এটা সম্ভবত নোয়াখালীতে সম্ভবত বেগমগঞ্জ বলে বা এরকম একটা কোনো জায়গায় আর কি। রবীন্দ্রনাথ দত্ত আগে LIC-তে কাজ করতেন, ওকে যদি একবার কোনো সময় নিয়ে এসে ইন্টারভিউ করতে পারো খুব ভালো হয় আর কি। ভদ্রলোকের এখনো স্মৃতি অটুট আছে, 95 বছর বয়স, নোয়াখালীর ঘটনা নিজের চোখে দেখেছেন। সুখরঞ্জন সেনগুপ্ত বলে একজন লেখক দুটো বই লিখেছেন, একটা হচ্ছে 1950-এর ঢাকা বরিশাল। হ্যাঁ, কারণ 1950-এ যে খুনোখুনি হয়েছিল তার বেশিরভাগটা ঢাকা বরিশালে হয়েছিল। আমার একটা জিনিস বলছি, এত একটা লোক মানে বিপুল পড়াশোনা করেন, সোশ্যাল মিডিয়ায় কখন কাকু দিদিমা বলছেন, কাউকে উন্মাদিনী সৌদামিনী লিখছেন, মানে আপনি এত পড়াশোনা করা একটা মানুষ, আপনি ইচ্ছে করে কি এগুলো করেন মানে বিতর্কে থাকার জন্য? না, এটা হচ্ছে কি আমাদের বংশে একটা হিউমারের আছে, স্ট্রিক আছে আর কি। কাকে বলেছিলেন সৌদামিনী উন্মাদিনী সৌদামিনী? বুঝতেই পারছো যে যিনি অমুকে চোর তমুকে চোর, অমুক চোর তমুক চোর বলে যিনি চিল্লাচিল্লি করেছিলেন তাকে বলেছিল। দিদিমা? উনি তো আমার দিদিমা নন, উনি গোটা রাজ্যের দিদিমা। পিসিমা বলে তো সবাই? হ্যাঁ, পিসিমা বলে তো তার ভাইপো বলে, কিন্তু উনি যা বয়স হয়েছে উনি গোটা রাজ্যের দিদিমা। মানে আপনি বিতর্ক করবেন যে কোনো? না, বিতর্ক আমি করব না। আমার সাথে যদি সবাই একমত হয় তাহলে তো বিতর্ক হবে না, কিন্তু একমত তো কখনোই হবে না। কিন্তু এই একমত যে না হওয়াটা, এটা সবাই জানতে চায় বারবার, খুব কমন প্রশ্ন, আপনি অনেকবার সম্মুখীন হয়েছেন, একবার আমাদের সামদাম দণ্ডভেদের মঞ্চেও হোক, সেটা হচ্ছে যে এই যে একমত না হওয়া, এটা নিজের পরিবারের মধ্যে হয় না? সৌগত রায় যে ধরনের মন্তব্য মাঝে মধ্যেই করে বসেন, মনে হয় না যে একই রকমের অভিজ্ঞতা বা একই রকম পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, মানে দুটো রকম ভিন্ন একটা ন্যারেটিভ মাঝে মাঝে যেন পাই বলে মনে হয়? মানে দু ভাই, এবার দু ভাই মানে একজন গাছের কুড়াচ্ছেন, একজন নিচের কুড়াচ্ছেন, এরকম ব্যাপার নয় তো? না, একজন বিজেপিতে, কি তাই মনে হয়? তা তো মনে হয় না, এরকম হলো কেন? আমাকে লোকে অনেক কিছু বলেছে, সাম্প্রদায়িক বলেছে, এসব তো বলেইছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ চোর বলেনি, বা ঘুষ খেয়েছি বা এই করেছি কি বলেনি, যতদূর জানি সৌগত কেউ বলেনি। কবির সুমনের একটা বই আছে, নিশানের নাম তাপসী মালিক, তার মধ্যে কবির সুমন লিখেছে যে এরকম ইয়েতে তথাগত রায় আমার খুব একটা প্রিয় সাবজেক্ট ছিলেন, ও সেই সময় একটা চালাতো, একটা চ্যানেল চালাতো, তো আমার খুব প্রিয় সাবজেক্ট, যদিও তার সঙ্গে আমার এক ফোঁটাও কোনো বিষয়ে মতের মিল নেই, কিন্তু এত কৌতুক প্রিয় মানুষ আমি খুব কম দেখেছি। সেই আন্দোলনেও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে? সিঙ্গুর আন্দোলনে? সিঙ্গুরের আন্দোলনে সিং মমতা, মানে সেই সময়কার একটু গসিপ দিন না, মানে হ্যাঁ সেই সময় কি হতো তখন? সেই সোনালি যেটা বললো যে না এই বিষয়ে অন্য বিষয় চলে যাচ্ছে, তুমি বলো কোনটা আগে বলবো? আগে ভাইটা, ভাই হচ্ছে কি যে ওই রকম যে মানে পরম্পরা আমাদের পরিবারে যেটা আছে, আমরা স্বাধীন চেতা,
এবং আমরা নিজেদের মতটা খুব জোর করে জাহির করতে ভালোবাসি। সৌগতও ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার বাবাও ভালোবাসতেন। আমার বাবা এবং সৌগত এরা দুজনেই খুব সেকুলার, তথাকথিত কোট অ্যান্ড কোট সেকুলার লোক ছিলেন। আমি আদৌ তা নই, আমি তো ওই রকম যেরকম বলো সাম্প্রদায়িক ইত্যাদি সেই রকম ছিলাম। হ্যাঁ, গর্বিত সাম্প্রদায়িক এখনো আছি। সৌগতদা বড় না আপনি? আমি বড়। আরে কি, হ্যাঁ আমি বড়, আমি হচ্ছে 2 বছরের বড়, প্রায় পিটোপিটি। কিন্তু সৌগত এবং আমি ওই এতে খুব মারামারি করতাম ছোটবেলায়, কিন্তু সেটা 13-14 বছর বয়সে থেমে গেছে। ইদানিং যে সৌগত খুব অসুস্থ হয়েছিল, সেই সময় আমি হাসপাতালে ওকে নিয়মিত দেখতে যেতাম। ওর চিকিৎসা ওর সব জিনিস আমি খুব নজরে রেখেছি। আমার পরিচিত একজন ডাক্তারই ওকে হাসপাতালে, বেলভিউ হাসপাতালে ভর্তি করেছিলেন ইত্যাদি। সৌগত বাবুকে আমরা দেখেছি বেশ মানে রসিক মানুষ, তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত নাচতে কোমর দোলাতে, এরকম আপনারও কি বেশ নাচ গান ইন্টারেস্ট? না, আমার গান খুব ভালো লাগে, কিন্তু আমার গলা টিপলেও সারেগামা বেরোবে না। আমি গান জিনিসটা খুব ভালোবাসি, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত এবং রজনীকান্তের গান, এই দুটো খুব ভালোবাসি। একটা ফাংশনে, আমি নাম বলছি না, সেই অনুষ্ঠান খুব হাই প্রোফাইল একটি অনুষ্ঠানে আপনি কিন্তু খুব ক্যাজুয়ালি, যেভাবে এই যে জলটা এখন খাবেন ঠিক সেভাবেই বাকিদের সাথে বসছেন, সেখানে প্রেস আছে, ক্যামেরা আছে, আপনার কোনো অসুবিধা হয় না? মানে এই আমেরিকান স্টাইলটা ভারতে তো একটা ট্যাবু আছে, মানে নেতারা মদ্যপান করবে না, নেতাদের প্রেম থাকবে না, নেতাদের জীবনটা একটু আলমারির মধ্যে থাকবে। এগুলো তো মোহনদাসের শিক্ষা। কোন মোহনদাস? মোহনদাস গান্ধীর শিক্ষা। আমার ধর্মেও বারণ নয়, আইনেও বারণ নয় মদ্যপান। শ্রীকৃষ্ণের বড় দাদা যে বলরাম, তিনি তো খুব বিয়ে করতেন, মানে তিনি রীতিমতো মদ খেতে ভালোবাসতেন। মাধ্যি বা গৌরী নানা রকম ছিল তখন, সোমরস ইত্যাদি তো ভালোবাসতেন। যে আমাদের রথযাত্রার সময় উনি মাঝে মধ্যে পড়েও যান, এবং সেটা মানে অশুভ নয়, পড়ে যান। পুরীতে বলা হয় একটু মত্ত অবস্থায় বলরাম পড়ে যান, আদৌ এ নয়। সেখানে শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা 3 জনে থাকেন। আমাদের হিন্দু দেবদেবীরা, মানে দেবদেবীদের মধ্যে কয়েকজন আছেন যাদের একেবারে আদর্শ বলে ধরা হয় আর কি। তার মধ্যে দেবাদিদেব মহাদেব শিব আছেন, যে জন্য ওর মাথায় কন্ডম পরাবার জন্য আমি সায়নী ঘোষের নামে FIR করেছিলাম। কিন্তু বাকি যে সমস্ত দেবদেবী আছেন তাদের সম্বন্ধে নানা রকমই আছে, তারা মানুষের মতো আচরণ করেছেন। শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে 16,000 গোপিনী বলা হয় আর কি, তিনি তো এগুলো তো মানুষের মতন আচরণ, এগুলো তো কোনো অমানুষিক আচরণ নয়। কিন্তু ওই মোহনদাস উল্টোপাল্টা শিখিয়ে গেছে। হ্যাঁ, মোহনদাস শিখিয়ে গেছেন অহিংসা মানে তো ক্লীবতা। পক্ষ মক্ষ সব চলে আসবে, কিছু পক্ষ চলে আসতে পারে, কিন্তু যত পক্ষ আসুক কি করবে, আর আমায় মারলে আমি মরে যাব। এমনি তো যা বয়স হয়েছে, আজ বাদে কাল মরে যাব। হ্যাঁ, এবং উনি তো এই প্র্যাকটিসও গোপন রেখে গেছেন, ওনার ব্যক্তিগত জীবনের প্র্যাকটিস উনি গোপন রেখেছেন, সেটাও শিখিয়ে গেছেন পলিটিশিয়ানদের নাকি এটা ব্যক্তিগত জীবন থেকে, সেখানে নাকি নিজেকে পরীক্ষা নিরীক্ষা করার বিভিন্ন রকমের পদ্ধতি থাকে, সেটাকে উনি গোপন রেখে গেছেন। ওইটার ব্যাপারে যাবে যে নোয়াখালীতে যা উনি করেছিলেন সেটা ওই নির্মল কুমার বসু লিখেছেন। নির্মল কুমার বসু শুধু না, এও লিখেছেন, এই যে মহিলার কথা বলছিলাম, অশোকা গুপ্ত লিখেছেন। এবং এইগুলো দেখে কি ওর কিছু সঙ্গী এত বিরক্ত হয়ে গেছিল, তাই ওর আত্মীয় স্বজনই ছিল, যে তারা নোয়াখালী ছেড়ে চলে যাচ্ছিল, এরকম ব্যাপার। তথাপি গান্ধীকে আমি কোনোভাবেই আদর্শ পুরুষ মনে করি না। আর যে জাতির পিতা বলে, কে বলেছে জাতির পিতা? কে বলেছে? এই খেতাবটা কে দিয়েছে? আমরা সবাই পড়েছি, সবাই শিখেছি, সবাই পড়েছো, কোথায় পড়েছো? আর মহাত্মা গান্ধী এখন, মানে মোহনদাস গান্ধী এখন বেঁচে থাকলে 165 বছর না কত বয়স হতো আর কি, 165 বছরের একটা লোক কি করে 5000 বছরের একটা জাতির পিতা হতে পারে? তুমি আমায় বুঝিয়ে দাও। এতদিন ধরে সব আমরা চুপচাপ করে আছে তো। এই যে এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছিল, এই যে পূর্ব বাংলায় হিন্দু হত্যা, এটা সম্বন্ধে তো আমরা চুপচাপ করে আছি। এই দেখো না, পথে ঘাটে এখন গাজার জন্য সকলে চোখ দিয়ে জল বেরোচ্ছে।
হ্যাঁ প্যালেস্তাইনের জন্য। হ্যাঁ, গাজায় কি হচ্ছে সেটা নিয়ে এবারে মানে বন্যা বইয়ে দিচ্ছে। কিন্তু একটা কবিতা আমি একটুখানি আগে পড়ছিলাম, একটা রবীন্দ্রনাথের একটা কবিতার প্যারোডি, তার মধ্যে শেষ লাইনটা হচ্ছে যে দেখা হয় নাই চক্ষু ফেলিয়া, দ্বার হতে শুধু 2 পা ফেলিয়া, মন্দির দ্বারে লাশ হয়ে থাকা বাংলাদেশের হিন্দু। ঠিক, মানে আমরা সব দেখেছি, গাজায় কি হচ্ছে, কিউবায় কি হচ্ছে, নিকারাগুয়ায় কি হচ্ছে, ভিয়েতনামে কি হচ্ছে, সব আমরা দেখেছি। শুধু পূর্ব বাংলায় কিভাবে হিন্দু হত্যা হয়েছে সেটা আমরা একেবারে চেপে গেছি। এবং চেপে যাওয়ার কিছু কারণ তো আমি ব্যাখ্যা করলাম, আরও 2-1টা কারণ বলে দিই। একটা কারণ হচ্ছে এই মোহনদাসের শেখানো ভুল ভ্যালু সিস্টেম, মূল্যবোধ। সেই মূল্যবোধের মূল কথা হচ্ছে যেটা মোহনদাস সকলকে শিখিয়ে গিয়েছিল, যে মুসলমানের সম্বন্ধে কোনো অন্যায় কথা বলা চলবে না। এই জিনিসটা আমার সব সময় অত্যন্ত ঘৃণ্য লেগেছে। হিন্দু অন্যায় করলে অন্যায়, মুসলমান অন্যায় করলে অন্যায়, খ্রিস্টান অন্যায় করলে অন্যায়। 1981 সালে কেরালাতে মালাবার অঞ্চলে, মালাবার অঞ্চলে মানে উত্তর কেরালায়, তখন ওটা ব্রিটিশ ভারতের মধ্যে ছিল, সেখানে 1881 না 1921 সালে 1921 সালে সেই মালাবারে একটা হিন্দু হত্যা হয়েছিল, পাইকারি হিন্দু হত্যা। সেখানে আনুমানিক 10,000 হিন্দু মারা গেছিল, খুন হয়েছিল আর কি, মুসলমানদের হাতে খুন হয়েছিল। সেটাকে একটু রেখে ডেকে মোপলা রেবেলিয়ন বলে বলা হয়। যারা খুন করেছিল তাদের মোপলা বলে, মোপলা, ওই কেরালার ওই অঞ্চলের মুসলমানদের নাম মোপলা। এই মোপলা রেবেলিয়ন বলা হয়। রেবেলিয়ন কিসে? মোপলা বিদ্রোহ। হ্যাঁ, মোপলা বিদ্রোহ, মোপলা হিন্দু হত্যা। কিন্তু 10,000 হিন্দুকে খুন করা হয়েছিল, এবং সেই যে 10,000 হিন্দুকে খুন করা হয়েছিল তাদের সম্বন্ধে মোহনদাস বলেছিল যে না, যারা খুন করেছে তারা অত্যন্ত ধর্মভীরু এবং তারা তারা অত্যন্ত সাহসী। মানে কিছু নিরপরাধ নিরস্ত্র হিন্দুকে খুন করা হয়েছে, কিছু নয়, 10,000 নিরপরাধ নিরস্ত্র হিন্দুকে খুন করা হয়েছে, তারা নাকি সাহসী বলে দেখে দেওয়া হলো। অ্যানি বেসান্ট সেই সময় কংগ্রেসের ছিলেন, সভাপতি ছিলেন। অ্যানি বেসান্ট একজন ইংরেজ মহিলা, ভারতকে আপন বলে মেনে নিয়েছিলেন। সেই অ্যানি বেসান্ট পর্যন্ত মোহনদাসের নিন্দা করেছিলেন, কিন্তু মোহনদাস তারপরে চালিয়ে গেছেন এই জিনিস। বেশ, আমি একদম যেহেতু একদম শেষের দিকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তথাগতদার সাথে গল্প করতে বসলে সত্যি 4-5 গল্প চলে, কিন্তু লাস্টে আমি একটা জিনিস আপনার থেকে, মানে যেহেতু একেবারে সময় করো না, পরে এডিট ফেডিট করে দেবে, একদম সেটাই হচ্ছে। কিন্তু আমার লাস্ট একটা জিনিস জানার তথাগতদা আপনার থেকে, এটা স্বর্ণালীরও প্রশ্ন, কিন্তু এটা আমাদের যখন আড্ডা হয় না, এটা আমরা এই কথাটা বলি, এবং সত্যি এটা আমি দেখেছি বাঙালদের মধ্যে যারা চলে এসেছে এপারে, আশা করি আপনার দাদা ঠাকুরদা, আমার বাড়ির লোক, এরকম বহু লোক আছে, তারা এখানে এসে, আমি একটা কথা বলে নিই, আমি কিন্তু পূর্ব বাংলা বা বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান প্রথম দেখেছি 45 বছর বয়সে। তার আগে আমি দেখিনি, বাঙাল বলেন নিজেকে। হ্যাঁ, কিন্তু আমি বাঙাল, কারণ আমি বাঙাল ভাষা কইতে পারি। তুমি বেশিরভাগ মানুষই কইতে পারে না, যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার হেরাও কইতে পারে। ব্যালেন্সড হওয়ার দায়টা কি করে হলো? ফিউডো সেকুলারিজমটা কি করে এখানে চলে এলো? মানে আমাদের দাদু ঠাকুরমা বা আমার মা বাবারা তো ওই জিনিসটা দেখে এসেছে, ওদের তো হওয়ার কথা ছিল সবচেয়ে বেশি কট্টর হিন্দুত্ববাদী। এটা কি আপনাদের আরএসএস এর ফেলিয়ার নয়? এটা আরএসএস এর ফেলিয়ার আমি বলবো, এটা আরএসএস এর ফেলিয়ার আমি বলবো। কিন্তু তার কারণ হচ্ছে সেই সময় বাঙালি হিন্দুর মানসিকতাটাকে এমনভাবে পরিব্যাপ্ত করে রেখেছিল বামপন্থী এবং গান্ধীপন্থী চিন্তা, যে আরএসএস সেখানে ঢুকতে পারেনি। আরএসএস তো প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে, এবং 48 সালে মোহনদাস গান্ধীকে হত্যা করার পরে তারপর আরএসএসকে নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় আরএসএস, তার ঠিক পরেই 1950 সালের প্রোগ্রাম হলো। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, যে 1930-এর দশক থেকে এই কংগ্রেস, তখন তো বাঙালি হিন্দুরা পুরো কংগ্রেসকে ভোট দিত, আর বাঙালি মুসলমানরা হয় মুসলিম লীগকে, তা না হলে ফজলুল হকের কৃষক প্রজা পার্টিকে। হ্যাঁ, পুরো পোলারাইজড, আড়াআড়ি ভাগ। হ্যাঁ, আড়াআড়ি ভাগ, মানে দুটো ভাগ নয়, কিন্তু 3টে ভাগ ছিল। বাঙালি হিন্দুরা কংগ্রেসকে ভোট দিত,
আর বাঙালি মুসলমানরা হয় ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, তা নাহলে মুসলিম লীগকে ভোট দিত। এই পরিস্থিতিতে যখন যখন দেশভাগের সূচনা হলো, তখন মানে গান্ধী কিছু ভুল করলো এরকম, যেমন 1944 সালের গান্ধীজির নাটকস, এইটা একটা ভয়াবহ জিনিস ছিল। 1942 সালে যেটাকে এই ভারত ছাড়ো আন্দোলন বলা হয়, এই ভারত ছাড়ো আন্দোলনটা অত্যন্ত স্টুপিড আন্দোলন ছিল। ভারত ছাড়ো আন্দোলনের ফলে কি হয়েছিল জানো? ভারত ছাড়ো আন্দোলনের ফলে এই লর্ড লিনলিথগো সে সময় যে আমাদের ছিলেন, ভাইসরয় ছিলেন, তিনি সেই দিনই সমস্ত কংগ্রেসের নেতাদের জেলে ঢুকিয়ে দিলেন। ফলে কি হলো? মুসলিম লীগ ওয়াকওভার পেয়ে গেল। ঠিক। এবং মুসলিম লীগ তখন মুসলিমদের মধ্যে প্রচার করতে লাগলো যে আমাদের রক্ষাকর্তা তুমি, তোমাদের রক্ষাকর্তা আমি ছাড়া আর কেউ নেই। ফলে সম্পূর্ণ মুসলিম সমর্থনটা মুসলিম লীগের দিকে চলে গেল। কেন হয়েছিল? কারণ হচ্ছে ওই ভারত ছাড়ো আন্দোলন। তারপরে 1944 সালে আবার গান্ধী জিন্নার সাথে কথা বলতে গেলেন। 1944 এটা একটা মানে ভয়াবহ ভুল কাজ যেটা মোহনদাস গান্ধী করেছিলেন। এবং এই যে কাজটার ফলে কি হয়েছিল, তার আগে 1940 সালে যেটাকে বলে পাকিস্তান রেজলিউশন নেওয়া হয়েছিল। একটা মুসলিম লীগ একটা সিদ্ধান্ত নিয়েছিল যে পাকিস্তান করতে হবে, কিন্তু কোথাকার পাকিস্তান, কে পাকিস্তান, কেন পাকিস্তান, কিছুই জানা ছিল না। কিন্তু 1944 সালে গান্ধী এবং তার বেআই রাজাগোপালাচারী এরকম দুজনে মিলে জিন্নার কাছে গিয়ে একটা পাকিস্তানের প্রস্তাব দিয়ে দিলেন, মেনে নিতে। যে পাকিস্তান জিন্নাকে বললেন যে তুমি এটা মেনে নাও, এবং সেটাকে শ্যামাপ্রসাদ বারণ করেছিলেন, আম্বেদকর বারণ করেছিলেন। তা সত্ত্বেও গান্ধী গিয়ে একে জিন্নাকে এই জিনিস করলো। এই সমস্ত কতগুলো ঐতিহাসিক ভুলের ফলে যে দেশ ভাগ হলো এবং 1 কোটির মোটামুটি আমার হিসেবে 1.25 কোটির মতন হিন্দু পূর্ব পাকিস্তান থেকে উৎখাত হলো, পথের ভিখিরি হয়ে গেল। ঠিক ঠিক একদম। আমাদের সময় শেষ, কিন্তু শেষ সময় একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই জায়গা থেকে হিন্দু বাঙালি পরিবর্তন চাইছে, শুধু তাই নয়, আমি দেখলাম যে এটা এমন একটা সন্ধিক্ষণ যেখানে বেশ কিছু ভারতীয় পশ্চিমবঙ্গের মুসলিম তারাও বলছেন যে এইটা যেভাবে চলছে এটা চলা সম্ভব নয়। তাদেরকেও আজকাল দেখতে পাওয়া যায় বিজেপির সভামঞ্চে। আমার প্রশ্ন একটাই, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে কি মনে হয় আপনার, সত্যি এবার পালাবদল হতে পারে? সম্ভাবনা কতটা? পালাবদল হবার সম্ভাবনা খুব প্রচুর সম্ভাবনা। তবে এর মধ্যে অনেক সময় আছে, এখন তো বোধহয় 7-8 মাস আছে। এই 7-8 মাসের মধ্যে সমস্ত তাসগুলো ঠিকঠাক খেলতে হবে। একটা জিনিস দেখতে হবে, মানে বুঝতে হবে যে মমতার কিন্তু পিঠটা দেয়ালে ঠেকে গেছে। এই যে মমতা বাঙালিত্ব নিয়ে খুব লাফালাফি করছেন, এই জিনিসটা কিন্তু মমতা এর আগে কখনো করেননি। উনি আর কিছু খুঁজে পাচ্ছেন না, কি নিয়ে মানুষকে খেপাবেন কিছু খুঁজে পাচ্ছেন না। কারণ এটা যে দুর্নীতি পশ্চিমবঙ্গে এমন পরিব্যাপ্ত হয়ে আছে যে একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যে এই দুর্নীতির জাল থেকে উনি কি করবেন। একটা মন্ত্রী জেলে এখনো 3 বছর ধরে জেলে ঢুকে আছে। একটা মন্ত্রী জেলে ঢুকেছিল, সে এর থেকে বেরিয়ে সেই জামিনে খালাস আছে। একজনের বেল ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, বেল ক্যান্সেল হয়ে যেতে পারে। একজন জেলা নেতা, সে তো জেলে ঢুকেছিল সেরকমই। কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, ত্রিপল চুরি, কি বাকি আছে? অতএব এই অবস্থা থেকে এটা যে মানুষের কাছে গোপন আছে তা তো না, কিন্তু এর মধ্যে কতগুলো শর্ত আছে। শর্তগুলো হচ্ছে নির্বাচনটা যথাযথভাবে হতে হবে। তার প্রথম প্রয়োজন হচ্ছে যে নির্বাচনী যে তালিকাটা আছে, অর্থাৎ ইলেকটোরাল রোলটা ঠিকভাবে তৈরি করতে হবে। তার মধ্যে বাংলাদেশি মুসলিম ঢুকে থাকলে চলবে না। এবং নির্বাচন কমিশন অত্যন্ত যথাযথভাবেই এই জন্য করছে, তোমার এসআইআর করছে। স্বাভাবিকভাবে মমতার রাগ হয়েছে, তার তো আরো পরিপ্রকট হয়ে যাচ্ছে পুরোপুরি। মানে আপনি কতটা সম্ভাবনা দেখছেন বঙ্গ বিজেপির? আগে আমরা দেখেছি দিলীপ ঘোষের নেতৃত্বে ঠিক সেভাবে সাফল্য এসেও যেন আসেনি, মানে 21-এ পরিবর্তন হয়নি। শোনো, 21-এর কথাটা না বলাই ভালো। 21-এ বিজেপি নিজের পায়ে কুড়ুল মেরেছিল।
সে বিষয়ে আর আমি যেতে চাই না। 26-এ সম্ভব? 26-এ সম্ভব, 26-এ সম্ভব, তার প্রচুর কারণ আছে এবং তার মধ্যে একটা হচ্ছে এই যে বাঙালি হিন্দুর জাগরণটা, এইটার মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী একটা খুব বড় ভূমিকা পালন করেছে। বিজেপির নেতারাও আগে এত প্রকাশ্যে বলতেন না যে হিন্দু জাগরণ প্রয়োজন, বাঙালি হিন্দুর জাগরণ প্রয়োজন, বাঙালি হিন্দু একটা ভয়ানক অবস্থার মধ্যে আছে, কিন্তু শুভেন্দু অধিকারী এটা বলতে আরম্ভ করেছে। শুভেন্দু অধিকারী আমার কোনো আত্মীয় নয়, তার সাথে আমার কোনো খাতিরও নেই, কিন্তু যেভাবে বিজেপির এই ব্যাপারটাকে একটা বর্ষামুখ বানিয়েছে শুভেন্দু অধিকারী, সেটা একেবারে সঠিক পদক্ষেপ, কিন্তু তার মধ্যে অবস্থা তাওয়া গরম আছে, লোহা গরম হ্যাঁ মার দো হাতোড়া। মোহনবাসী কি আদৌ বিজেপি বাজাতে পারবে? বিজেপি না, এই যা তাওয়া গরম আছে, সবাই দেখছে হাওয়া বইলো, ঝড় হলো, বৃষ্টি হলো, ভবিষ্যতের কথা। এখন যদি ভুল তাস খেলে আর কি, বলতে 2021 সালে যেরকম হয়েছিল, 2021 সালে একটা লোককে দায়িত্ব দেওয়ার ফলে সে বিজেপি সর্বনাশ করে দিয়ে চলে গেল। তো সব বাদ দাও, ওগুলো বর্বদায় যাচ্ছি না, বাদ দেবো না, কিন্তু আরেকটা এপিসোডে হয়তো এইগুলো নিয়েই কথা বলতে হবে। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর অন্য সমস্ত খবর দেখতে চোখ থাকুক রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।